আচ্ছা, তো আমরা যেটা দেখেছিলাম যে এটা স্পেসিফিকেশন দেখেছিলাম, এবং ফাইনালি আমরা যে পর্যন্ত এসেছিলাম যে নাম্বার অফ ট্রাস, কয়টা ট্রাস হবে, কতটুকু স্পেন লেন্থ হবে, তারপরে ওয়ার্কশপের লেন্থ কত হবে, অ্যাকচুয়াল স্পেসিং দেখেছিলাম, লেন্থ অফ আপার কর্ডের বা আপার হাফের ট্রাসের যে আপার কর্ড আছে ওইটার লেন্থ আমরা বের করেছিলাম। তাহলে দা অ্যাঙ্গেল অফ ইনক্লাইন পোর্শন, তাহলে অ্যাঙ্গেলটাও আমরা বের করেছিলাম। তারপরে হলো যে উইন্ড লোড কিরকম আসবে, পি কে ভি স্কয়ার, এটার মাধ্যমে বের করেছিলাম। তারপরে হলো কে ভি স্কয়ার, এটা তো হরিজন্টাল ফোর্স, মানে কে ভি স্কয়ার হলো যে ফোর্সটা আসতেছে এটা হচ্ছে হরিজন্টাল বরাবর, মানে এই বরাবর, ঠিক আছে, বাতাসটা আসবে হরিজন্টাল বরাবর। তো আমরা যেহেতু জয়েন্টে আমরা লোডগুলোকে ট্রান্সফার করব, তো জয়েন্টের লম্ব বরাবর যে কতটুকু ফোর্স আসতেছে বা এই বরাবর কতটুকু ফোর্স আসতেছে এটা আমরা বের করব, ঠিক আছে, একেবারে জয়েন্টের 90 ডিগ্রি বরাবর, লম্ব বরাবর। তাহলে এটাকে বলা হচ্ছে পিএম। এইটাও আমরা বের করে রেখেছি যে প্রত্যেকটা জয়েন্টে কি পরিমাণ ফোর্স আসবে। আচ্ছা, আমরা এই পর্যন্ত গত ক্লাসে সম্পন্ন করেছিলাম। তো এখন ডিজাইন অফ পার্লিন, এখন আচ্ছা, তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তো জি আমরা, স্যার। হ্যাঁ, ডিজাইন অফ পার্লিন, এখন পার্লিন জিনিসটা কি এটা একটু দেখি। দেখো যে স্বাভাবিক আমরা যে ট্রাস যেগুলো ব্যবহার করি, ট্রাসের স্ট্রাকচার যেগুলো ব্যবহার করি, তো এই টাইপের কোন একটা স্ট্রাকচার থাকে, যেমন এখানে একটা ট্রাস, তারপরে ওদিকে ট্রাস, এদিকে ট্রাস, এরকম পরপর ট্রাস। তো এই একটা ট্রাস থেকে আরেকটা ট্রাসের মধ্যবর্তী যে ডিসটেন্স, এটা হচ্ছে আমরা স্পেসিং বের করছিলাম, ট্রাসের স্পেসিং। আর এখান থেকে এই পর্যন্ত যেটা, এটা তো স্পেন লেন্থ, ট্রাসের স্পেন। আচ্ছা, যাই হোক, এখন পার্লিন যেটা হয় যে এই যে ট্রাসের উপরে এই বরাবর আমরা যে আমাদের এলাকায় যে সচরাচর যে বাড়িগুলো দেখি, চৌচালা ঘর যেগুলো আমরা দেখি, যদি এটা একটু দেওয়ার চেষ্টা করি। এই এই জাতীয় ঘর আমরা দেখেছি সচরাচর। তো এই বরাবর যেগুলো থাকে, এই বরাবর মানে যেটার উপরেই চাল থাকে, এটা হচ্ছে পার্লিন। বা এটা যদি ট্রাসের স্ট্রাকচার হয় বা স্টিলের স্ট্রাকচার হয়, তখন এই বরাবর যে যে বিষয়গুলো আছে এটা হলো পার্লিন। আর এই যে ভিতরে যেগুলো আছে এগুলোকে বলা হয় রাপচার, ঠিক আছে, বা রাপটার বলা হয়, বা রাপটার বলা হয়। আচ্ছা, তার মানে আমরা পার্লিং বিষয়টা কি, পার্লিং আমরা দেখলাম যে এখানে পার্লিং কোনগুলা, এখানে পার্লিং হলো যে দেখো এই যে এই বরাবর যে কাঠের যেগুলো ব্যবহার করা হয়েছে, তো আমরা যে ট্রাসের স্ট্রাকচার ব্যবহার করবো ওইটা তো আর কাঠের ব্যবহার করা হবে না, ওইটাও মানে স্টিলে ব্যবহার করা হবে। তাহলে যে পার্লিং এর উপরে থাকবে জিআই শীট বা টিন, যেটাকে আমরা বলা হচ্ছে, বা করগাটির যেটা শীট, করগাটির আয়রন শীট, এটার উপরে টিন, তারপরে পার্লিং, তারপরে রাপ্টার, ঠিক আছে, রাপ্টার বা ট্রাস। তো এখানে রাপ্টার ব্যবহার না করে ট্রাস ব্যবহার করা হচ্ছে। তাহলে বিষয়টা কি বোঝা গেল, পার্লিন কোন বরাবর, এই বরাবর যে যে বিষয়গুলো আছে এটা হচ্ছে পার্লিন, ঠিক আছে। তাহলে আমরা এখন এই পার্লিনের ডিজাইন করব, ডিজাইন অফ পার্লিন আমরা এখন দেখব। আচ্ছা, তাহলে দেখো এই যে ট্রাস যেটা আছে, তো এই ট্রাস তো আমাদের এদিকে হলো স্পেন লেন্থ, আর এই ভিতরের দিকে হলো ট্রাস, আরো মানে কয়েকটা স্পেসিং এ ট্রাস গুলো বসানো আছে। তাহলে এই যে এই বরাবর যেগুলো আছে, যেটা আমরা দেখলাম, যেটার উপরে হলো যে সাধারণত স্টিল করগটির আয়রন শীট যেটা আছে, বা জিআই শীট যেগুলো থাকবে উপরে, এটার উপরে থাকবে চাল। তো এইটা হচ্ছে পার্লিন। তাহলে আমরা এগুলো এখন ডিজাইন করব। তাহলে পার্লিন কোনটা এটা বুঝতে পারলা? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এখন পার্লিন ডিজাইন করব। এখন দেখো লেন্থ অফ দ্য পার্লিন, লেন্থ অফ পার্লিন তাহলে কি হবে, পার্লিনের লেন্থ কত হবে, যে এই যে আচ্ছা, ওয়ার্কশপের যে আমরা ডিজাইন করব এটা লেন্থ, মানে এই বরাবর যতটুকু লেন্থ হবে, ওয়ার্কশপের যতটুকু আমাদের ডিজাইন করতে হবে সেটাই হবে পার্লিনের লেন্থ। তাহলে লেন্থ অফ পার্লিন ইজ ইকুয়াল টু লেন্থ অফ ওয়ার্কশপ ইজ ইকুয়াল টু 97.09 ফিট। এই যে আমরা এখানে লেন্থ অফ ওয়ার্কশপ আগে বের করেছিলাম, যে লেন্থ অফ ওয়ার্কশপ এটা 97.09, তাহলে এটাই হচ্ছে এখানে পার্লিনের লেন্থ, তাহলে এটা হচ্ছে 97.09। আচ্ছা, এখন দেখো স্পেসিং অফ পার্লিন টপ কর্ড লেন্থ ডিভাইড বাই 4। তাহলে
আমরা যে পার্লিং গুলো ব্যবহার করব, এই পার্লিং এর স্পেসিং, স্পেসিং বলতে এই পার্লিং থেকে এই পার্লিং এর মধ্যবর্তী ডিসটেন্স কত, এই ডিসটেন্স, এই ডিসটেন্স, এইটা এবং এইটা। তাহলে দেখো এখানে যেহেতু ট্রাসটা আমাদের এই পিঙ্ক টাইপ রূপ ট্রাস ছিল, তো ট্রাসের স্ট্রাকচারটা যেহেতু এরকম ছিল, তার মানে এখানে একটা পার্লিন বসবে, এই বরাবর একটা পার্লিন যাবে, এই বরাবর যাবে, এই বরাবর যাবে, এই বরাবর যাবে। তাহলে আমাদের এখানে টোটাল পার্লিন ব্যবহার করা লাগতেছে মানে 5টা। এটা হলো 1 2 3 4 5। এখন 5টা পার্লিং যদি হয়, মাঝখানে স্পেসিং হবে 4টা, 1 2 3 4। তাহলে এই যে যে টপ কর্ডের যে লেন্থ বের করছিলাম, এই লেন্থকে আমরা 4 দ্বারা ভাগ করলেই প্রত্যেকটা পার্লিং এর স্পেসিং পাচ্ছি, যে একটা পার্লিং থেকে আরেকটা পার্লিং এর দূরত্ব, এই স্পেসিংটা আমরা বের করতে পারতেছি কিভাবে, টপ কর্ড যেটা আছে টপ কর্ডকে 4 দ্বারা ভাগ করে। তাহলে আমরা এই যে টপ কর্ডকে 4 দ্বারা ভাগ করব, টপ কর্ড লেন্থ আমরা বের করে রেখেছি। এই যে এখানে লেন্থ অফ আপার মানে আপার লেফট হাফ, এটা হচ্ছে টপ কর্ড। তাহলে টপ কর্ডের এটাকে আমরা 4 দ্বারা ভাগ করব। তাহলে এই যে 57.58, এটাকে আমরা 4 দ্বারা ভাগ করতেছি, তাহলে 14.395 এটা পাচ্ছি আমরা এই পার্লিং এর স্পেসিং। ঠিক আছে, কেউ না বুঝলে বললো, ঠিক আছে। এখন দেখো নাম্বার অফ পার্লিং আমরা এক পাশে ডিজাইন করতেছি, আরেক পাশে তো সেম হবে। তাহলে নাম্বার অফ পার্লিং এখানে কয়টা আছে, যেহেতু স্পেসিং 4টা আছে, নাম্বার অফ পার্লিং আমরা এখানে গণেও দেখতে পারি যে 5টা আছে, তাই না? তাহলে স্পেসিং প্লাস 1 5। এখন দেখো তাহলে পার্লিং এ কি কি ধরনের লোড আসবে, এটা হলো একটা বিষয়, যে পার্লিং উইথ সাবজেক্টেড টু 3 টাইপস অফ লোডস অ্যাজ ফ্লোরস। তাহলে পার্লিং এর 3 ধরনের লোড আসতে পারে। একটা হলো ডেড লোড অফ রুফ। তাহলে আমরা যেটা দেখলাম যে পার্লিং এর উপরেই এখানে থাকবে হলো কি, আমরা যদি বলি যে টিন থাকবে বা চাল থাকবে বা করুগেটেড আয়রন শীট থাকবে, তাহলে ওই শীটের যে ডেড লোড, এই ডেড লোডটা আসবে। তাহলে পার্লিং এর উপরে কি কি লোড আসবে, একটা হচ্ছে যে ডেড লোড অফ রুফ, এটা আসবে। 2 নম্বরে বি নাম্বার যেটা ডেড লোড ডিউ টু উইন্ডের কারণে যে ফোর্স, এই ফোর্স আসবে। আর হলো সেলফ ওয়েট অফ পার্লিন, পার্লিনের যে নিচের যে ওয়েট বা নিজস্ব যেটা ওয়েট, এটার যে ওজন আছে, এই ওজনটা আসবে। তাহলে এখানে 3টা ফোর্স আসতেছে। একটা হলো ডেড লোড অফ রুফ, তার উপরে যে রুফ আমরা ব্যবহার করতেছি বা উপরে যে শীট ব্যবহার করতেছি, এটা ডেড লোড। আরেকটা হচ্ছে উইন্ড লোড, আরেকটা হচ্ছে সেলফ ওয়েট। তাহলে আমরা এখন এই 3টা লোড ক্যালকুলেশন করব। এখন দেখো আমরা যখন কোন একটা পার্লিং ডিজাইন করতেছি, তো এই পার্লিং এর মধ্যে কতটুকু পরিমাণ লোড আসবে, আমি যদি এই মাঝখানে পার্লিংটার কথা বিবেচনা করি, তাহলে উপরে তো শীট আছে, তাই না? জি স্যার। বলছি যে পার্লিং এর উপরে তো আয়রন শীট, তাই না, করুগেটেড আয়রন শীট। তার মানে হলো যে এদিকে এদিকে হলো যে টিন, আমি আমি যদি স্বাভাবিক অবস্থায় আমাদের চৌচালা ঘর যেগুলো আছে এগুলোর সাথে কল্পনা করি, তাহলে উপরে টিন থাকবে, মানে এই বরাবর টিন থাকবে। যাই হোক, এখন কতটুকু টিনের ওয়েট এই পার্লিন নেবে, অবশ্যই এই পাশের অর্ধেক এবং এই পাশের অর্ধেক, এতটুকু জায়গার মধ্যে যতটুকু টিন আছে, এই ওয়েটটা এই পার্লিনের মধ্যে যাবে। আবার এই পাশের অর্ধেক, এই পাশের অর্ধেক যতটুকু আছে এটা যাবে এই পার্লিনের মধ্যে, তাই না? আবার এই পাশের অর্ধেক, এই পাশের অর্ধেক যাবে এই পার্লিনের মধ্যে। বিষয়টা তো তাই। কারণ হলো যে দেখো এখানে জি স্যার। অনেকগুলো পার্লিং আছে, তো এই পার্লিং বা এই পার্লিং এটা কতটুকু অংশের লোড নেবে। তাহলে আমরা যদি এদিক থেকে অর্ধেক করি, এই অর্ধেকের লোড যাবে এটা, আর এই অর্ধেকের লোড যাবে এটার মধ্যে। আবার এদিক থেকে যদি অর্ধেক করি, তাহলে এই অর্ধেকের লোড যাবে এখানে, এই অর্ধেকের লোড যাবে এখানে। তাহলে দেখো আলটিমেটলি এই এখান থেকে এই পর্যন্ত লোড সে নিবে। তাহলে এখান থেকে এই পর্যন্ত এটা লেন্থ কত আসতেছে, আমরা যেহেতু এই পাশের অর্ধেক নিছি, এই পাশের অর্ধেক নিছি, টোটাল মিলে কিন্তু এটা এই যে স্পেসিং মানে পার্লিং এর স্পেসিং এর সমান লেন্থ চলে আসতেছে। মানে বিষয়টা হলো যদি এরকম হয় যে পার্লিং এর স্পেসিং মনে করো যে এদিকে 20 ফিট, এদিকেও 20 ফিট, এরকম হলে আমরা এদিকে অর্ধেক নিচ্ছি, এদিকে অর্ধেক নিচ্ছি, তার মানে এদিকে 10, এদিকে 10 ফিট। তার মানে আলটিমেটলি এখান থেকে এই পর্যন্ত যে লেন্থ, এটা ওই 20 ফিটেই থাকতেছে। তার মানে এই যে একটা পার্লিন থেকে আরেকটা পার্লিনের যতটুকু মানে স্পেসিং, এই স্পেসিং সমান লোড সে একটা পার্লিন ক্যারি করবে। এই বিষয়টা কি ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, আর বাকিরা রেসপন্স করো না কেন?
তাহলে এই যে দেখো স্পেসিং অফ পার্লিন, তাহলে আমরা কিভাবে বের করব যে ওয়েট কিভাবে বের করব, যেহেতু আমরা পার্লিন ডিজাইন করতেছি, এখন সম্পূর্ণ পার্লিনের জন্য ডিজাইন না করে আমরা শুধুমাত্র এদিক থেকে 1 ফিটের জন্য ডিজাইন করি। তাহলে 1 ফিটের জন্য যদি ডিজাইন হয় আমাদের, তাহলে এইটা আমরা ওই যত লেন্থ আছে ওই লেন্থ দ্বারা গুণ করে দিলে টোটাল পার্লিনের লেন্থ পেয়ে যাবো, বা টোটাল পার্লিনের জন্য আমাদের ডিজাইন হয়ে যাবে। তাহলে আমরা এদিকে 1 ফিটের জন্য ডিজাইন করব। তাহলে এতটুকু এরিয়া কত? তাহলে এই এরিয়ার এদিকে হলো স্পেসিং আছে, স্পেসিং অফ পার্লিন। তাহলে এই যে দেখো এদিকে হলো স্পেসিং অফ পার্লিন, আর এদিকে আছে 1 ফিট, এই বরাবর হলো 1 ফিট। তাহলে এই বরাবর 1 স্পেসিং অফ পার্লিন ইনটু 1 ইনটু ওয়েট অফ জি, আচ্ছা সিজিআই শীট। তাহলে স্পেসিফিকেশনে আমাদের সিজিআই শীটের ওয়েট দেওয়া ছিল 2.25, তাহলে তার ওয়েট গুণ করতে হবে। তার মানে এতটুকু এরিয়া আর এতটুকু এরিয়ার যে ওয়েট, এই ওয়েটটা আমরা গুণ করে দিলাম। তাহলে আমরা টোটাল পার্লিং এর কারণে উপরে পার্লিং না, উপরে যে আমরা শীট ব্যবহার করতেছি, এই শীটের কারণে কি পরিমাণ ওয়েট আসতেছে এটা আমরা ক্যালকুলেশন করলাম, তাই না? তাহলে এটা ক্যালকুলেশন আসছে কি, এত এলবি পার ফিট, প্রতি ফিটে এত পাউন্ড করে আমাদের লোড আসতেছে। তাহলে আমরা এই যে ডেড লোড ক্যালকুলেশন করলাম, ডেড লোড হচ্ছে 32.39 এলবি পার ফিট। তাহলে এটা আসতেছে এত এলবি পার ফিট, মানে প্রতি ফিটে এত করে লোড আসতেছে উপরের ছাদ থেকে। আচ্ছা, এখন ডেড লোড ডিউ টু উইন্ড, ডিউ টু আচ্ছা উইন্ড, এখন বাতাসের কারণে কি ডেড লোড আসবে? তাহলে আমরা এখানে এই যে পিএন বের করেছি, যে বাতাসের কারণে যে লম্ব বরাবর যে ফোর্স, এই লম্ব মানে এই লম্ব বরাবর যে ফোর্স, এই লম্ব বরাবর ফোর্স আমরা এটা বের করেছি। এখন আবার ওই যে পার্লিন একটা মানে আমরা একটা পার্লিন নেবে এতটুকু লোড, আমরা ডিজাইন করতেছি 1 ফিটের জন্য, তাহলে এতটুকু এরিয়া ইনটু এই পিএন, তাই না? তাহলে বাতাসের লোডটাও আমরা পেয়ে যাব। তাহলে দেখো এতটুকু এরিয়া হচ্ছে এই যে এটা স্পেসিং অফ পার্লিন, স্পেসিং অফ পার্লিন যেটা আমরা বের করছিলাম 14.395, আর এদিকে হলো 1 ফিট, এদিকে 1 ফিট। আর এই যে পিএন এর মান তো আমরা আগে বের ক্যালকুলেশন করে রাখছি, পিএন ইজ হলো 22.1, এটা 22.1 দ্বারা গুণ করে দিলাম। তাহলে এইটাও প্রতি ফিটে কতটুকু বাতাসের কারণে যে লোড আসতেছে, এটা 318.13 এলবি পার ফিট, এটাও আমরা বের করলাম যে বাতাসের কারণে আমরা লোড পাচ্ছি যে 318.13 এলবি পার ফিট। এখন আরেকটা আমাদের লোড যেটা রয়েছে এটা হচ্ছে যে সেলফ ওয়েট অফ পার্লিন, ঠিক আছে? তাহলে সেলফ ওয়েট অফ পার্লিন, তাহলে কি হবে? সেলফ ওয়েট দেওয়া ছিল যে পার্লিনের প্রতি স্কয়ার ফিটের এরিয়া হচ্ছে 3 এলবি, 3 পাউন্ড প্রতি স্কয়ার ফিট। পার্লিনের যে ওয়েট এটা হচ্ছে 3 পাউন্ড ইনটু, আচ্ছা তাহলে এখানে দেখো 3 পাউন্ড হলো যে প্রতি স্কয়ার ফিটের এরিয়ার জন্য যে পার্লিনের সেলফ ওয়েট এটা হচ্ছে 3 এলবি। তাহলে কতটুকু লোড আসতেছে? স্পেসিং গুণন 1, ঠিক আছে? স্পেসিং গুণন 1, তাহলে স্পেসিং গুণন 1 মানে হলো এটা হলো এরিয়া, ওই আগের মতোই করে এদিকে স্পেসিং আর এদিকে 1 ফিট নিয়ে আমরা কাজ করতেছি, এতটুকু এরিয়া। তাহলে এই এরিয়া গুণন এটাকে 3 দ্বারা গুণ করলে আমরা সেলফ ওয়েট অফ পার্লিন পাচ্ছি, ঠিক আছে? দেখো এটা সেলফ ওয়েট অফ পার্লিন কিভাবে বের করা হয়েছে, এখানে দেখো 3 এলবি পার স্কয়ার ফিট এরিয়া অফ রুফ। তার মানে রুফের প্রতি স্কয়ার ফিটে 3 এলবি করে, 3 এলবি করে মানে পার্লিং এর লেন্থ, পার্লিং এর ওয়েট আমাদের ক্যালকুলেশন করতে হবে বা ধরতে হবে। বিষয়টা কি বুঝতে পারলাম? এদিকে দেখো যে রুফের প্রতি স্কয়ার ফিটে, এই যে উপরে ছাদের প্রতি স্কয়ার ফিটে আমাদের পার্লিং যেটা দিতে হবে এটা হচ্ছে 3 এলবি। এখন আমরা তো ডিজাইন করতেছি এদিক থেকে 1 ফিটের জন্য, তাহলে এতটুকু এরিয়া কত? এতটুকু এরিয়া এদিকে স্পেসিং অফ পার্লিন ইনটু 1, তাহলে প্রত্যেক 1 ফিট মানে 1 স্কয়ার ফিটের জন্য যদি 3 এলবি হয়, তাহলে এত স্কয়ার ফিটের জন্য কত এলবি হবে? গুণ করে দিতে হবে, তার মানে এদিকে স্পেসিং ইনটু 1, ঠিক আছে? তাহলে এটা করলে আমরা পার্লিং এর জন্য সেলফ ওয়েট কত এটা আমরা বের করতে পারতেছি যে 3 ইনটু স্পেসিং অফ পার্লিন ইনটু 1, তাহলে এটা আসতেছে 43.185 এলবি পার ফিট। এই পর্যন্ত বুঝতে পারলা? তিনটা, একটা হলো ডেড লোড অফ রুফ, জি স্যার। এগুলো কিন্তু তোমাদের হ্যাঁ স্যার বুঝছি।
তোমাদের করতে হবে, না বুঝলে বইলো, যেখানে না বুঝবো ওইখানে বইলো। তো এখানে দেখো ডেড লোড অফ রুফ, তারপরে হলো সেলফ ওয়েট অফ পার্লিন, এটা বের করেছি ডেড লোড ডিউ টু উইন্ড, বাতাসের কারণে, বাতাসের কারণে যে ফোর্স আসবে, এগুলো আমরা তিনটা ফোর্স বের করছি, এই তিনটা ফোর্স হলো পার্লিং এ কাজ করবে। এখন আলটিমেটলি আমাদের কি করতে হবে, এই তিনটা ফোর্স যোগ করে দিতে হবে। তাহলে এই যে টোটাল ওয়েট অফ পার্লিং, তাহলে পার্লিং এর উপর যে ওয়েট আসতেছে টোটাল ওয়েট, এই টোটাল ওয়েট আসতেছে এ প্লাস বি প্লাস সি, তাহলে তিনটা যোগ করলে আমরা এখান থেকে পাচ্ছি 393.705 এলবি পার ফিট। ঠিক আছে, এগুলো কিন্তু তোমাদের সবার কিন্তু ভিন্ন ভিন্ন মান আসবে, যেহেতু তোমাদের স্পেসিং অফ পার্লিং কিন্তু সেম না, তাহলে স্পেসিং আর আর বাকিগুলো সেম থাকবে, পিএন এর মানটাও চেঞ্জ হবে, যা যা চেঞ্জ হবে এটা তো তোমরা বুঝতেই পারতেছো যে কি কি চেঞ্জ হয়ে আসছে। তাহলে দেখো আমরা এই যে প্রতি এলবি পার ফিটে কি পরিমাণ লোড আসতেছে এটা কিন্তু আমরা বের করে ফেললাম। তাহলে আমরা এই টোটাল পার্লিনের জন্য যদি আমরা দেখি, তাহলে এখানে আমরা পাবো এই ডিস্ট্রিবিউশন মানে ডিস্ট্রিবিউটেড ফোর্স পাবো, তাই না? তাহলে এই পার্লিনটাকে আমরা এইভাবে সোজা করে আঁকলাম, যেটা হচ্ছে যে আমরা উপরে ডিস্ট্রিবিউটেড লোড পেয়েছি প্রতি এলবি পার ফিটে, আমরা ডিস্ট্রিবিউটেড লোড পেয়েছি। তাহলে এখানে একটা ট্রাস আছে আর ওই পাশে আরেকটা ট্রাস থাকবে, এরকম পরপর ট্রাস গুলো সাজানো থাকবে। তাইলে এই পার্লিনের লেন্থ কতটুকু হবে, স্পেসিং অফ ট্রাস মানে এই ট্রাসের পরে আরেকটা ট্রাস যে আমরা দিব, এই ট্রাসের মধ্যবর্তী ডিসটেন্সটা কত, এটা হচ্ছে স্পেসিং অফ ট্রাস। তাহলে স্পেসিং যত হবে আমাদের পার্লিং এর লেন্থটাও তত হবে। তাহলে দেখো এখানে আমরা পার্লিন এই যে স্পেসিং অফ ট্রাস আমরা আগে থেকে বের করে রেখেছিলাম, যে স্পেসিং অফ ট্রাস 20.6, তাহলে এখানে আমরা পার্লিং এর যে লেন্থ এটা হচ্ছে স্পেসিং অফ ট্রাস, যেটা হচ্ছে 20.6। আচ্ছা, ওইটা তো স্পেসিং অফ ট্রাস বের করছি, তারপর আবার অ্যাকচুয়াল স্পেসিং বের করেছিলাম আমরা, এই যে অ্যাকচুয়াল স্পেসিং 19.41, মানে হলো যে ট্রাসের পরিমাণ 6টা ধরে 19.41 এটা বের করেছিলাম, তার মানে যে স্পেসিং অফ দ্য ট্রাস কত হবে 19.41। আচ্ছা, তাহলে আমরা এই যে পার্লিনের এই ফিগারটা আমরা আঁকতে পারবো, যে লোডিং কন্ডিশন অন দা পার্লিনের উপর কি পরিমাণ লোড আসতেছে, এত ডব্লিউ এলবি পার ফিট, এখানে ডব্লিউ মানে হচ্ছে 393.705 এলবি পার ফিট। এখন দেখো এই টাইপের যদি কোনো একটা স্ট্রাকচার থাকে যেটা হলো ইউনিফর্ম কি বলে সিম্পলি সাপোর্টেড, এই পাশে একটা সাপোর্ট আছে, এই পাশে একটা সাপোর্ট আছে, এই সাপোর্ট বলতে কোনটা বোঝাচ্ছে, যে এই পাশে একটা ট্রাস আর এই পাশে আরেকটা ট্রাস, তাই না? এই দুইটা ট্রাস, তাহলে এই ট্রাস মানে পার্লিং এর লোড গুলো কোথায় যাবে, সাধারণত ট্রাসে যাবে, তাহলে এই ট্রাসে আসতেছে এবং এই ট্রাসে যাচ্ছে। তাহলে এরকম যদি কোনো একটা স্ট্রাকচার থাকে সিম্পলি সাপোর্টেড বিম উপরে ডিস্ট্রিবিউটেড লোড, তাহলে ম্যাক্সিমাম মোমেন্ট যেটা হবে আমাদের বের করতে হবে, এখানে ম্যাক্সিমাম মোমেন্ট কত এটা আমাদের জানতে হবে। তাহলে ম্যাক্সিমাম মোমেন্ট যেটা হবে, তোমরা হয়তো বা এসএফডি বিএমডি করছো, এসএফডি বিএমডি কি করছিলা, এসএফডি বিএমডি করছো নাকি তোমরা এখনো, নাকি পরে? জি স্যার, করছিলাম আমরা। আচ্ছা, তাহলে তাহলে এটা যদি আমরা বিএমডি আঁকি, শেয়ার ফোর্স ডায়াগ্রাম, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, মানে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম রাখি, তাহলে এরকম কোন একটা ডায়াগ্রাম পাবো যেটার মোমেন্টের মানটা হবে মাঝখানে ম্যাক্সিমাম মোমেন্ট হবে, তাই না? এখন এই ম্যাক্সিমাম মোমেন্টের মান কত, যদি এরকম থাকে সিম্পলি সাপোর্টেড বিম, তো সিম্পলি সাপোর্টেড বিম এবং ডিস্ট্রিবিউটেড লোড, তখন মাঝখানে মোমেন্টের মানটা হচ্ছে WL²/8 হয়, WL²/8। এখানে ডব্লিউটা কি, এই যে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড, এটা হচ্ছে ডব্লিউ। এল তো আমরা বুঝতেই পারতেছি এখান থেকে এই পর্যন্ত ডিসটেন্স দুইটা সাপোর্টেড, তাহলে WL²/8 করলে আমরা এই মাঝখানে যে সর্বোচ্চ মোমেন্ট, এই মোমেন্টটা আমরা বের করতে পারবো। তাহলে সর্বোচ্চ মোমেন্ট নিয়ে যখন আমরা ডিজাইন করব, বাকি যে মোমেন্ট আছে এই মোমেন্ট গুলো তো এই মোমেন্টের তুলনায় কম, তাই না? তাহলে বাকি যে পয়েন্ট গুলোতে মোমেন্ট আছে ওগুলোর জন্য অবশ্যই আমাদের ডিজাইনটা সেফ হবে, মানে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের সর্বোচ্চ মোমেন্ট নিয়ে আমাদের ডিজাইন করতে হবে। ওকে, তাহলে এই যে সর্বোচ্চ মোমেন্টের মান হচ্ছে WL²/8, তাহলে ডব্লিউ এর মান হচ্ছে যে এটা 393.705 ইনটু এল এর মান স্পেসিং অফ ট্রাস আমরা দেখেছিলাম যে 19.41 স্কয়ার ডিভাইড বাই 8। তাহলে আমরা এখান থেকে ম্যাক্সিমাম যে মোমেন্ট এটা পেলাম 18,540.97 এলবি পার ফিট। ঠিক আছে, এই পর্যন্ত ক্লিয়ার? জি স্যার। আচ্ছা,
জি স্যার। তারপরে যেটা আসতেছে এটা হলো সেকশন মডুলাস। তারপরে যেটা হলো সেকশন মডুলাস m ডিভাইড বাই সিগমা। এখন সিগমাটা কি? দেখো আমাদের স্পেসিফিকেশনে একটা বিষয় বলে দেওয়া ছিল যে এই যে অ্যালায়েবল টেনসাইল স্ট্রেংথ এফএস অথবা সিগমা 20 কেএসআই। তাহলে এটা হচ্ছে যে এই যে আমরা ট্রাসের বিভিন্ন মেম্বারের জন্য বা পার্লিনের যে ধরনের আমরা মেম্বারটা ব্যবহার করব, এই মেম্বার সর্বোচ্চ কি পরিমাণ টেনসাইল ফোর্স নেবে, এটা হচ্ছে অ্যালায়েবল টেনসাইল স্ট্রেংথ। তাহলে সিগমার মান দেয়া আছে, তাহলে আমরা মোমেন্টকে যদি সিগমার মান দ্বারা ভাগ করি তাহলে আমরা জেড এর মান পাচ্ছি, এটাকে বলা হচ্ছে সেকশন মডুলাস। তাহলে দেখো মোমেন্টের মান মান এখানে যেটা ছিল এখানে 18,540.97, 18,540.97 মোমেন্টের মানটা কি ছিল? এলবি ফিটে, তাই না? তো এই ফিট থেকে আমরা ইঞ্চিতে নিয়ে নিব। তাহলে ফিট থেকে ইঞ্চিতে নিয়ে নিলে অবশ্যই 12 দ্বারা গুণ করতে হবে, আমরা জানি যে 12 ইঞ্চিতে 1 ফিট। তাহলে এটাকে 12 দ্বারা গুণ করলাম, ফিট থেকে ইঞ্চিতে নেওয়ার জন্য 12 দ্বারা গুণ করলাম। আর নিচে যে সেকশন মডুলাস 20 কেএসআই ছিল, 20 কেএসআই মানে কিপ পার ইঞ্চি স্কয়ার। এখন এটাকে নিতে হবে এলবি মানে পাউন্ড পার ইঞ্চি স্কয়ার, যেহেতু উপরে পাউন্ড আছে তার মানে আমাদের নিচেও পাউন্ডে নিতে হবে। তাহলে এটাকে 1000 দ্বারা গুণ করতে হবে। আমরা জানি যে 1000 কিপ সমান 1 পাউন্ড, সরি 1000 পাউন্ড সমান 1 কিপ। তাহলে এখানে তাহলে এই যে 20 কে আমরা 1000 দ্বারা গুণ করলাম বা 10 টু দি পাওয়ার 3 দ্বারা গুণ করলাম, তাহলে নিচেও পাউন্ড আসতেছে উপরে পাউন্ড আসতেছে। আলটিমেটলি দেখো উপরে পাউন্ড এবং নিচে পাউন্ড কাটা যাচ্ছে, এখানে শুধুমাত্র থাকবে এখানে হলো যে কিপ পার ফিট, সরি এখানে হলো কেএসআই তো পাউন্ড পার ইঞ্চি স্কয়ার। তাহলে এই ইঞ্চি স্কয়ার যদি উপরে চলে যায়, এই ইঞ্চি স্কয়ার আর উপরে একটা ইঞ্চি, তার মানে ইঞ্চ টু দি পাওয়ার 4 হলো, ইঞ্চ টু দি পাওয়ার 3 হলো উপরে থাকবে। তাহলে এটার এককটা হচ্ছে 11.12 ইঞ্চ কিউব। এককটা কি বুঝতে পারলা যে ইঞ্চ কিউব কিভাবে হলো? জি স্যার। দেখো উপরে মোমেন্ট যেটা আছে এই মোমেন্টের আমরা এলবি সরি পাউন্ড ইঞ্চে নিয়ে নিয়েছি, তাই না? আর নিচে যেটা ছিল নিচে হলো যে কেএসআই ছিল মানে কিপ পার ইঞ্চি স্কয়ার, এখন আমরা নিয়েছি যে পাউন্ড পার ইঞ্চি স্কয়ার। তাহলে নিচে ইঞ্চি স্কয়ার। আচ্ছা এই ইঞ্চি স্কয়ার কি উপরে চলে যাবে না? আমরা যদি গুণ করে দেই ইঞ্চি স্কয়ার কিন্তু উপরে চলে যাবে, বা তাহলে এই ইঞ্চি স্কয়ার চলে যাচ্ছে উপরে। তাহলে এই পাশের পাউন্ড এই এলবি কাটা, তাহলে এখান থেকে ইঞ্চ টু দি পাওয়ার 3, ঠিক আছে? এই কারণে এখানে ইঞ্চ টু দি পাওয়ার 3 লেখা হয়েছে। তাহলে দেখো আমাদের সেকশন মডুলাস বের করে ফেললাম। তাহলে আমি বলেছিলাম যে আমরা যদি আমাদের মেইন কাজটা হলো এই সেকশন মোমেন্ট ক্যালকুলেশন করা। তারপরে এই যে অ্যালায়েবল স্ট্রেস যেটা দেয়া আছে, যেটা টেনশন স্ট্রেন্থ দেয়া আছে, এটার মাধ্যমে আমরা সেকশন মডুলাস ক্যালকুলেশন করব। তারপরে বিভিন্ন কোডে হলো বিভিন্ন ধরনের সেকশন দেয়া আছে। এখানে দেখো আমাদের যে কোডটা ফলো করতে বলেছে যে এটা হলো ফর অল আদার স্পেসিফিকেশন ফলো ASCE এবং AISE। তাহলে এই দুইটা কোড ফলো দেখতে মানে আমাদের দুইটা কোড থেকে অন্যান্য বিষয়গুলো নিতে হবে। তো এই কোডের মধ্যে এই টাইপের একটা টেবিল দেয়া আছে। তাহলে এই যে টেবিল এটা কিন্তু কোড থেকে নেওয়া, এটা কিন্তু আমাদের বানানো না, এটা তোমাদের সবার জন্য একই টেবিল হবে, এখানে কোনো চেঞ্জ নাই। এখানে দেখো টেবিল বিষয়টা কি যে নমিনাল সাইজ ইন ইঞ্চ। এখানে দেখো এই যে এই টাইপের চ্যানেল সেকশন, এটাকে বলা হচ্ছে চ্যানেল সেকশন। আমরা যদি চ্যানেল বলতে যে এটা একটা ড্রেনের মতো, তাই না? এটাকে যদি শোয়ায় রাখি তখন এটা একটা ড্রেনের মতো হয়, বা এইটাকে বলা হয় চ্যানেল সেকশন। আবার সি সেকশন আছে, মানে এটাকে সিও বলা হয়। তারপরে টি সেকশন আছে এবং এল সেকশন আছে, বিভিন্ন ধরনের সেকশন আছে। তো এটা হচ্ছে চ্যানেল সেকশন। আচ্ছা চ্যানেল সেকশনে দেখো এটা হচ্ছে ফ্লেঞ্জ উইথ, উপরের এটাকে বলা হয় ফ্লেঞ্জ, এটাকে বলা হয় ওয়েব। তাহলে এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে ফ্লেঞ্জ উইথ, আর এটা হচ্ছে ওয়েবের থিকনেস, ওয়েব থিকনেস। আর এটা হচ্ছে এদিক থেকে এদিক পর্যন্ত ফ্লেঞ্জ থিকনেস। তাহলে ফ্লেঞ্জের এই পাশে থিকনেস যা এই পাশে থিকনেস তাই হইতে পারে, সমান হবে অথবা ভিন্ন হইতে পারে, কিন্তু এখানে সমান। আর এখান থেকে এই পর্যন্ত হাইট। এখন এই যে এখানে যে ক্রস সেকশন যেটা দেখানো হচ্ছে, এটা হচ্ছে এই হাইটটা দেখানো হচ্ছে এবং এই ফ্লেঞ্জের উইথ দেখানো হচ্ছে। তার মানে এটার হাইট হচ্ছে একটা মানে এমন একটা সেকশন যেটার হাইট হচ্ছে 10 ইঞ্চ এবং এই যে ফ্লেঞ্জের উইথ হচ্ছে 2 সমস্ত, আচ্ছা 5/8,
ওকে, তাহলে এটা হচ্ছে যে হাইট এবং উইথ। তাহলে এই ধরনের একটা সেকশন, আবার এই ধরনের আরেকটা সেকশন, এই ধরনের ভিন্ন একটা সেকশন। তাহলে এই ধরনের সেকশন যদি হয় যেটার হাইট হচ্ছে 10 ইঞ্চ এবং উইথ হচ্ছে মানে প্রায় ধরো মনে করো 2.5 ইঞ্চের মতো, যাই হোক, তো এইটার ক্ষেত্রে আচ্ছা না, এটার উইথ না, এটা হচ্ছে আসলে হ্যাঁ, আচ্ছা ফ্লেঞ্জের থিকনেস খুব সম্ভবত, যাই হোক। তো এই ধরনের সেকশন যেটা আছে, তো এই ধরনের সেকশনের ক্ষেত্রে দেখো এখানে অনেক এই একটা সেকশনের আন্ডারে অনেক ধরনের সেকশন আছে। একটা হলো যে মনে করো যে স্টিল কিছুটা পাতলা, মানে কি বলে হালকা ওয়েট, কম ওয়েটের হইতে পারে অথবা বেশি ওয়েটের হইতে পারে। দেখো এখানে অনেক ধরনের সেকশন আছে। এই সেকশন গুলো এই টেবিলে দেয়া আছে, যেটা হচ্ছে যে ওয়েট পার ফিট, প্রতি ফিটে কত এলবি ওয়েট। এটা হইতে পারে 30 এলবি, 25 এলবি, 20, 15.3, বিভিন্ন ধরনের সেকশন আছে। এই বিভিন্ন ধরনের সেকশনের জন্য তার এরিয়া কত হবে, যেমন এরিয়া 8.80 ইঞ্চি স্কয়ার, ডেপথ কত হবে, ডেপথ তো এখানে বললাম এই যে 10, তারপরে ফ্লেঞ্জের উইথ কত হবে, তাহলে ফ্লেঞ্জের উইথ এখানে 3.033 ইঞ্চি, তারপরে ফ্লেঞ্জের থিকনেস কত হবে, এই সবগুলা থিকনেস দেয়া আছে। এবং এখানে মোমেন্ট অফ ইনার্শিয়া ক্যালকুলেশন করা আছে, আই ক্যালকুলেশন করা আছে, জেড ও ক্যালকুলেশন করে দেয়া আছে, এবং আর ক্যালকুলেশন করে দেয়া আছে। তার মানে টোটাল মানে এই সেকশনটা সম্পূর্ণভাবে দেয়া আছে, এই টেবিলটা সম্পূর্ণভাবে দেয়া আছে বিভিন্ন সেকশনের জন্য। এখন আমাদের জেড এর মান কত আসছে, আমাদের জেড এর মান আসছে 11.12 ইঞ্চ কিউব। এখন এখানে দেখতে হবে জেড এর মান কোথায় 11 এর কাছাকাছি, বা এই যে আমাদের যে মানটা আসতেছে 11.12, এইটার কাছাকাছি এখানে জেড এর মান কোনটা আছে। তাহলে দেখো এখানে জেড এটা হলো 20, 18, 15, 13, এই যে দেখো এখানে 11.3, এই সেকশনটা আছে আমাদের এই জেড এর মানের তুলনায় খুব কাছাকাছি। তার মানে আমরা কি করব, আমরা এই সেকশনটা কনসিডার করব। বিষয়টা কি বুঝতে পারলা? জি স্যার, বুঝছি। যেহেতু আমাদের সেকশনটা এই সেকশনের কাছাকাছি আছে, আমাদের জেড এর মান এই সেকশনের জেড এর মানের কাছাকাছি আছে, তার মানে আমরা এই সেকশনটার যে ডাটাগুলো আছে বা এই সেকশনের অনুযায়ী যে প্রপার্টিস গুলো আছে, এই প্রপার্টিসটা আমরা ব্যবহার করব। তাহলে এইটা ব্যবহার করতেছি মানে হলো আমাদের ডিজাইন কমপ্লিট। পার্লেনের সাইজ কিরকম হবে দেখো এখানে সবকিছু দেয়া আছে, এরিয়া কত হবে, ওয়েট কত হবে, তারপরে ডেপথ কত হবে, ফ্লেঞ্জের উইথ কত হবে, ওয়েব থিকনেস কত হবে, সবগুলা কিন্তু আমরা ডাটা এখান থেকে পাচ্ছি, যেহেতু আমরা এই সেকশনটা ব্যবহার করতেছি আমাদের জেড এর মানের উপর ডিপেন্ড করে। তাহলে এখন দেখো আমরা যে আমরা ব্যবহার করতেছি এই যে ডিজাইন সেকশন, আমরা ডিজাইন সেকশন এই সেকশনটা ব্যবহার করতেছি, এই সেকশনটার এইটা। তাহলে এখান থেকে আমরা ওয়েট, ডিজাইন সেকশন থেকে আমরা এখানে ওয়েট আমরা কোনটা ব্যবহার করতেছিলাম, আমরা ব্যবহার করতেছিলাম যে এই যে 11, তাহলে এটার ওয়েট কত, ওয়েট দেখো এই যে 15 এলপি পার ফিট। তাহলে আমরা এখানে লিখে দিলাম যে ডিজাইন সেকশন হলো আমরা এটা ব্যবহার করতেছি 9:2:1/2 এবং ওয়েট যেটা 15 এলপি পার ফিট। এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন থাকলে, বিষয়টা হলো যে তোমরা যদি ভালোভাবে না বুঝতে পারো, এগুলা তো দেখে দেখেই করতেছো, হয়তো বা কিছু চেঞ্জ করতেছো, কিন্তু মেইন বিষয়টা হলো যে বিষয়গুলো আসলে বুঝে রাখতে হবে যে কোন জায়গা থেকে কি আসতেছে। পরবর্তীতে যখন তোমাদের কোনো এই টাইপের কোনো প্রবলেম আসবে বা এই টাইপের যখন তোমরা কিছু ডিজাইন করতে যাবা, তখন যাতে এই বিষয়গুলো দেখে বুঝতে পারো যে কোন জায়গা থেকে কি আসতেছে বা আমাকে কি করতে হবে। ঠিক আছে? আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে নাকি বলো, প্রয়োজনে একটু দেখো উপর দিক থেকে, এবং কারো কোনো কোশ্চেন থাকলে বলো, তারপরে আমরা সামনে আগাই। স্যার একটু নিচের দিকে যান। আচ্ছা, স্যার আর আরেকটু নিচে স্যার, ওই টেবিলটার নিচে। হ্যাঁ স্যার, এই যে এই জিনিসটা স্যার আরেকবার রিপিট করেন এটা স্যার। এই যে হ্যাঁ জি স্যার। স্যার, সেকশনের এটা। আচ্ছা, আমি একটু আরেকটু আসি, দাঁড়াও একটু ওয়েট।
আচ্ছা, তো এই যে সেকশন আমি যেটা দেখালাম এটা হলো এই টাইপের কিছু একটা সেকশন। আচ্ছা, স্ক্রিন কি দেখা যায়? জি স্যার। এই যে দেখো, এই সেকশন গুলো হলো চ্যানেল সেকশন। এই যে দেখো, এই যে এই টাইপের, মানে এখান থেকে শুরু করে এদিকে, এই যে এইটা কিন্তু আবার উল্টা ভাবে জেড সেকশন, জেড। এটা হচ্ছে এটাও জেড সেকশন। এই যে এগুলো হলো চ্যানেল সেকশন। তো এই পারলিনে বা ট্রাসের ক্ষেত্রে যেগুলো ব্যবহার করা হয়, যে আমি যদি বলি যে এই যে এখানে এগুলো অধিকাংশই এই যে চ্যানেল সেকশন গুলো ব্যবহার করা হয়, বা স্টিলের যেহেতু স্ট্রাকচার। এই দেখো এটার ক্ষেত্রেও পারলিনে কিন্তু এই যে চ্যানেল সেকশন ব্যবহার করা হয়েছে। এই দেখো, এটা হলো চ্যানেল সেকশন। তো এই চ্যানেল সেকশনের, আমি একটা চ্যানেল সেকশন, আচ্ছা এই সেকশন বোঝা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। আচ্ছা, তো এই যে দেখো চ্যানেল সেকশন, তো এই চ্যানেল সেকশনটাই তোমাদের এখানে ক্রস সেকশন আঁকা আছে, যেটা হচ্ছে যে এদিকে, মানে এদিকে হলো লম্ব লম্ব, মানে এটাকে যদি এরকম খারাপ ভাবে আঁকি তাহলে এই টাইপের কিছু একটা আসবে না? তাহলে এই এতটুকু যেটা আছে, এইটাকে বলা হচ্ছে ফ্লেঞ্জ, এটাকে বলা হয় ফ্লেঞ্জ। আর এদিকে যেটা আছে এটাকে বলা হয় ওয়েব। আবার এইদিকে যেটা আছে এটা ফ্লেঞ্জ। তার মানে আমরা বলতে পারতেছি এইটা ফ্লেঞ্জ, এটা ফ্লেঞ্জ, এটা ফ্লেঞ্জ, আর এটা হচ্ছে ওয়েব। ঠিক আছে? জি স্যার। এখন এই যে ফ্লেঞ্জের এখান থেকে এই পর্যন্ত যে ডিসটেন্স, এটা হলো ফ্লেঞ্জের উইডথ। আর এখান থেকে এই পর্যন্ত এটাকে বলা হচ্ছে হাইট। ঠিক আছে, চ্যানেলের হাইট, মানে এখান থেকে এই পর্যন্ত যে ডিসটেন্সটা এটা হলো হাইট, আর এখান থেকে এই পর্যন্ত যে ডিসটেন্স এটা হলো উইডথ, ফ্লেঞ্জের উইডথ। তো এখানে এখানে তো এরকম কিছু একটা থিকনেস থাকবে, তাই না? তাহলে এইটা যেটা আছে এটাকে বলা হচ্ছে ওয়েবের বা মানে ফ্লেঞ্জের থিকনেস। আর এইটা, এই যে থিকনেস যতটুকু আছে বা এটা যতটুকু পুরুত্ব, এটাকে বলা হয় ওয়েবের থিকনেস। সেটা কি বুঝতে গেল? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, আমরা যদি আরো কিছু চ্যানেল সেকশন দেখি, তুমি যদি এটা আচ্ছা, দেখো আরো কিছু মানে এই যে এটা হলো জেড সেকশন, যেটা বললাম যে তো এরকম সি সেকশন, মানে স্টিলের স্ট্রাকচার যেগুলো আছে, এরকম সি ব্যবহার করা থাকতে পারে, জেড ব্যবহার করতে পারে, বিভিন্ন ধরনের সেকশন এখানে ব্যবহার করা হয়। এই যে দেখো এটা হলো জেড সেকশন, তার মানে এদিকে আছে, এদিকে, এদিকে জেড এর মতো। এই যে দেখো জেড এর শেপে এই বিষয়টা আছে, যার কারণে এটাকে বলা হচ্ছে জেড সেকশন। অনুরূপভাবে এরকম আরো আরো ভিন্ন ভিন্ন সেকশন ব্যবহার করতে পারে। টি সেকশন ব্যবহার করে অনেক ক্ষেত্রে, আই সেকশন ব্যবহার করে। তো এই বিভিন্ন সেকশন গুলো ব্যবহার করে, তো সেইটা অনুযায়ী আমাদের আমরা কোন সেকশন, কোন ধরনের সেকশন ব্যবহার করব, সেই চার্ট থেকে আমাদের জেড এর মান যেগুলো আছে, জেড এর মান যে সেকশনের সাথে আমাদের সামঞ্জস্যপূর্ণ বা যেটার সাথে সমান হয়ে যাবে, আমরা ওই সেকশনটা ব্যবহার করব। এই যে এটা হয়তো বা আরেকটু ভালোভাবে বুঝতে পারবা। এগুলা কোথায় পাবা? এগুলা যখন ওই যে বিভিন্ন মিল ফ্যাক্টরিতে যদি তোমরা ভিজিটে যাও, যে বিভিন্ন মিল ফ্যাক্টরিতে ক্ষেত্রে এই ধরনের সেকশন গুলো, মানে যেগুলো স্টিলের স্ট্রাকচার, এগুলোর ক্ষেত্রে এই ধরনের সেকশন গুলো খুব অ্যাভেলেবল, বা এগুলাই ব্যবহার করা হয়। বা এই যে ট্রাস যেগুলো আমরা, তোমরা পড়তেছো, এই ট্রাস গুলো এখানে ব্যবহার করা হয়। ঠিক আছে? আচ্ছা, যাই হোক, হ্যাঁ, আর কোনো প্রশ্ন? স্যার, ক্যালকুলেশন করি, তারপরে যদি কোনো সমস্যা হয় জিজ্ঞেস করবো। ঠিক আছে, এখানে তো একেবারেই সামান্য কিছু ছিল, তো আমরা সামনে আরো কিছু পড়বো। আচ্ছা, এখন বিষয়টা হলো যে সময় শেষ হয়ে আসতেছে, তো তোমরা আবার লিভ নিয়ে আবার জয়েন করো। স্যার, আমাদের এই যে আজকে যতটুকু ক্যালকুলেশন করেছেন ওটা করলেই তো ওই যে ট্রাসের ওই ক্যালকুলেশনটা শেষ না? ক্লাসে ক্যালকুলেশন বলতে? স্যার, আজকে যতটুকু করাইছেন এই পর্যন্ত ওই যে ফিঙ্ক ট্রাসের না না ক্যালকুলেশন বা না ল্যাবটা শেষ না? না, এটা মাত্র তো শুরু। তোমরা বার্লিন করতেছো, তারপরে ট্রাস করবা, ট্রাসের প্রত্যেকটা মেম্বারের মেম্বার হুজ বের করতে হবে। এই যে এখানে 53 পেজের স্লাইড দেখতেছো, এটা সবটাই এইটার ডিজাইন।
স্যার তাহলে তো শুধুমাত্র আমরা ফিঙ্ক ট্রাস করছি, আর ট্রাস আছে না সেগুলা? আর তোমাদের এই ল্যাবটাই হলো যে এইটাই, মানে পিঙ্ক টাইপ রুফ ট্রাস। আরেকটা আছে স্ল্যাব ডিজাইন, মানে স্ল্যাব ব্রিজের ডিজাইন, ঠিক আছে? তো আমরা পিঙ্ক টাইপ রুফ ট্রাসটা শেষ করে তারপরে হলো এই ব্রিজের ডিজাইনটা, যেটা স্টিলের ব্রিজ, ওই ব্রিজের ডিজাইনটা আমরা করবো, ঠিক আছে? আচ্ছা, তোমরা লিভ নিয়ে আবার জয়েন করো, আমরা সেকেন্ড চ্যাপ্টার থেকে শুরু করবো ইনশাআল্লাহ।